এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি করোনা মহামারীর কারণে হয়েছে ভার্চুয়ালি। এর আগে দুই দেশের মধ্যে 7টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এই সমঝোতা স্মারকগুলো কতটা গুরুত্ব বহন করছে এবং বিশেষত এই সময় এই দুই বন্ধু দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, সাথে আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, তিস্তা সহ অভিন্ন যে পানি বন্টন চুক্তি রয়েছে, রোহিঙ্গা সংকট এবং সীমান্ত হত্যার মতো বিষয়গুলো কি এই আলোচনায় কতটা গুরুত্ব পেল, কোনো অগ্রগতি হলো, এই আলোচনা নিয়ে রাজকাহনে আজ আছি আমি শারমিন চৌধুরী। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন তিনজন। আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মুবিন চৌধুরী, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে। শিরোনাম ঠিক করেছি হাসিনা মোদী বৈঠকে কি হলো। এই প্রশ্নটি নিয়ে আপনাদের তিনজনের কাছেই আসতে চাই। জনাব শমশের মুবিন চৌধুরী, আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই আপনি কিভাবে পর্যালোচনা করছেন, বৈঠকে আসলে কি হলো, কতটা গুরুত্ব বহন করছে, সমঝোতা স্মারকগুলো হলো তারই বা গুরুত্ব কতটুকু, আমাদের উদ্বেগের যে জায়গাগুলো ছিল সেগুলো কতটা গুরুত্ব পেল। শমশের মুবিন চৌধুরী। ধন্যবাদ আপনাকে। দেখেন, শীর্ষ পর্যায়ে যে কোনো বৈঠকের একটা ভিন্ন গুরুত্ব আছে বলেছে, এবং তারই প্রেক্ষিতে আজকের এই ভার্চুয়াল বৈঠকটা যেটা হলো দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে, সেটা আরো আগেই হওয়ার কথা ছিল। করোনা মহামারীর কারণে এটা স্থগিত হয়েছিল এবং আজকে এটা হয়েছে। এবং এটার দিনক্ষণ তারিখটা আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটা বিজয়ের মাস এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের দিবস। তার একদিন পরেই ভারত এবং বাংলাদেশের যে দুইটি দেশ 1971-এ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্যে, সেই দুই দেশের সরকার প্রধান আজকে বৈঠকে বসলেন। ভার্চুয়াল বৈঠক করোনার কারণে, তাও 1 ঘন্টা ব্যাপী এই বৈঠক হয়েছে। এখন যদি কেউ আশা করে যে 1 ঘন্টা বৈঠকে, ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে বা কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি হবে, তাহলে সেটা হয়তো ঠিক নয়। তবে দেখতে হবে যে নতুন কি বিষয় সামনে এবার আসলো এই বৈঠকে। তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি, একই প্রতিশ্রুতি আবার ভারতের প্রধানমন্ত্রী দিয়েছেন, যেটা আমরা আগেও শুনেছি। এর মানে কোনো অগ্রগতি নয় এবং আমাদের এই ব্যাপারে এই মুহূর্তে তেমন আশাবাদী হওয়ার কোনো কারণ আমি দেখি না। একইভাবে সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের সংখ্যা একসময় কমেছিল, তবে এখনো সেটা একটা বিষয় রয়েছে। এটা জনগণের মনে একটা বিরাট প্রশ্ন সবসময় থাকে। তবে নতুন যে বিষয়গুলো এসছে, যে কানেক্টিভিটির ক্ষেত্রে চিলাহাটি এবং ভারতের অঞ্চলে যেটা যোগাযোগ হবে, সেটার একটা নতুন একটা বিষয়, যেটা 1965 সাল থেকে বন্ধ ছিল, হলদিবাড়ি বন্ধ ছিল, সেটা আবার পুনর্জীবিত করা হয়েছে এবার। এবং আরো কোনো কোনো ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা, কারিগরি ক্ষেত্রে সহযোগিতা, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। তবে শীর্ষ পর্যায়ে তো আলাপ আলোচনাই হয় এবং 7টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এগুলোর নানাবিধ বিষয়, কারিগরি বিষয় রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে, সামাজিক বিষয় রয়েছে। এগুলোর বাস্তবায়ন তো রাতারাতি হবে না, সময়ের সাথে সাথে হবে। যে বিষয়টা বাংলাদেশের জনগণের মধ্যে যে প্রশ্ন সবসময় জেগে থাকে, যে আমরা তিস্তার পানির কিছু দেখলাম না, সীমান্ত এলাকায় হত্যার কাণ্ডে কোনো ধরনের সমাধান খুঁজে পেলাম না, সেখানে আমরা সেইটাতে মূল্যায়ন করতে চাই। তবে আমি মনে করি ভারত বাংলাদেশ সম্পর্ক কিন্তু শুধু দ্বিপাক্ষিক আলোকে দেখলে বোধহয় সঠিক হবে না। বাংলাদেশ এখন একটা দায়িত্বশীল রাষ্ট্র এবং দায়িত্বশীল প্রতিবেশী হিসাবে আমাদের নিজেদের পরিচিতি আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি আশা করি ভারত সরকার এবং ভারতের জনগণ একইভাবে দেখবে। আমি আরো আশান্বিত হতাম যদি দেখতাম যে আজকে বৈঠকের পরে ভারতের গণমাধ্যমে বা ভারতের সুশীল সমাজে এই আজকের বৈঠক নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, যেটা বাংলাদেশে হচ্ছে। আপনারা সকলেই এটাকে শীর্ষ খবর হিসাবে আপনারা এটা উত্থাপন করছেন, টকশো করছেন। ভারতে এটা এই ধরনের কিছুই হচ্ছে না। তারা তাদের ওই কৃষকদের দাবি, সেটা তারপরে আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারাও সেসব বিষয় নিয়ে ব্যস্ত। তো আমি মনে করি যে সরকার টু সরকারের মধ্যে যে সব সমঝোতা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে,
এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে আরো কিছু দূর হয়তো আগামীতে আমরা এগোতে পারবো। বিশেষ করে 6টি নদীর ক্ষেত্রে, অভিন্ন নদীর পানির বন্টনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে আপনাদের মনে আসবে বা অনেক জনগণের মনে আসবে, আপনাদের শ্রোতাদের মনে আসবে, সেখানে আমি বলবো যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বাস্তবমুখী। তিনি বোধহয় তার মনে মনে জানেন যে ভারতের কতটুক বা কি মানে ভারতের সীমাবদ্ধতাটা কি এই বিষয়ে একটা ভূমিকা রাখার ক্ষেত্রে। এই জন্য উনি ভারত থেকে বোধহয় খুব একটা তেমন আশাও করেন না। জনাব শমশের মোবিন চৌধুরী, আমি আপনার কাছে আবারও আসবো, যখন নিশ্চয়ই জানতে চাইবো সীমাবদ্ধতা কি, আমরাও একটু জানতে চাই আসলে কি সীমাবদ্ধতা, যে অমীমাংসিত বিষয়গুলো রয়ে গেছে সবগুলোতেই কেন সীমাবদ্ধতার কথা এতদিনেও, রাতারাতির কথা বলছেন বা 1 ঘন্টার বৈঠকে সমাধান, 1 ঘন্টা কি বিষয়গুলো, আমরা তো অনেক দিন থেকেই এটা রয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনি আরেকবার একটু শমশের মোবিন চৌধুরী আপনার কাছ থেকে আমি জানবো। জনাব হুমায়ুন কবির, আমাদের মানে একই বিষয় আপনার কাছেও, আপনি কিভাবে তাৎপর্য ব্যাখ্যা করছেন, প্রত্যাশার জায়গাগুলো কতটা গুরুত্ব পেল? ধন্যবাদ আপনাকে। আসলে দুই ভাবে যদি দেখি, একটা হচ্ছে অপটিক্স, অর্থাৎ দৃশ্যমানতার দিক থেকে এটা কেমন দেখা গেল। তো সেই দিক থেকে যদি দেখি তাহলে আমি বলবো যে একটা ভালো দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তার কারণ দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলাপ আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এবার ভার্চুয়ালি হচ্ছি বা ভার্চুয়ালি এটা অনুষ্ঠিত হয়েছে, এটা আরেকটা আকর্ষণ। এছাড়াও এটা কোভিড কনটেক্সটে হচ্ছে, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিক থেকে এবং দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে, সরকার প্রধান পর্যায়ে যখন আলোচনাটা হচ্ছে, সেটাও কিন্তু আরেকটা গুরুত্ব রাখে, যেটা একটু আগে অ্যাম্বাসেডর শমশের মোবিন স্যার বলছিলেন। তো এই দিক থেকে, দৃশ্যমানতার দিক থেকে বা অপটিক্সের দিক থেকে আমি মনে করি যে এটা ঠিক আছে এবং সেই দিক থেকে এটা ইতিবাচকভাবে বিবেচনা করার যথেষ্ট কারণ আছে। আর এখন যদি আপনি আনেন অন্যান্য বিষয়, এখন দুই তিন ভাবে আমি বিষয়টাকে দেখব। একটা হচ্ছে যে আমাদের চলমান সম্পর্কে রিভিউ কিন্তু তারা করেছে। এই যে 39 প্যারাগ্রাফের যেই আপনার আজকের জয়েন্ট স্টেটমেন্ট, যৌথ বিবৃতি যেটা এসছে তাদের আলোচনার পর, তাতে কিন্তু তারা মূলত এই যে দুই দেশের মধ্যে চলমান সম্পর্ক, সেই সম্পর্কটার ব্যাপারে তারা রিভিউ করেছেন এবং যাতে যে জায়গাগুলোতে প্রয়োজন বাড়তি মনোযোগের, সেই মনোযোগটা যাতে পাওয়া যায় তার জন্য তারা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিসও যেটা হয়েছে, দুই দেশের নেতৃবৃন্দ পারস্পরিকভাবে পরস্পরের নেতৃত্বের প্রতি কিন্তু একটা আস্থা জ্ঞাপন করেছে। তো এটারও একটা ট্যাঞ্জিবল মূল্য না থাকলেও আপনি যদি বলেন অন্যান্য বিষয়গুলোকে সাজাবার জন্য এই বক্তব্যটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং দুই দিকের থেকেই সম্পর্কটাকে আরেকটু উপর দিকে নিয়ে যাওয়ার একটা প্রতিশ্রুতির কথা তারা বলছেন। তো সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ আরেকটা উপায়। এখন যে বিষয়গুলো আমি যে বললাম যে আপনি যেগুলো তুলেছেন, সেগুলোর বিষয়ে বলবো যে সেগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হয় না, একেবারে রুটিন। আপনি তিস্তার ব্যাপারে যদি বলেন, সেই পুরনো কথা, এবং 6টা নদীর ব্যাপারেও তারা বলছেন। শুধুমাত্র বলা হচ্ছে যে জয়েন্ট রিভার্স কমিশন যেটা, সেটা এখন হয়তো আগামী সামনে বসবে। এবং উল্লেখ্য যে এই জয়েন্ট রিভার্স কমিশন কিন্তু বহুদিন ধরে বসছে না, 11 সালে পড়ার বসবে। তো কাজেই এখন এটা যদি বসে তাহলে আমরা কিছুটা অগ্রগতি দেখতে পারি। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই অগ্রগতিটাকে একটু বড় প্রেক্ষাপটে দেখবার বোধহয় প্রয়োজন এসে গেছে। অ্যাম্বাসেডর শমশের মোবিন চৌধুরী স্যার বলছিলেন কথাটা, যে এখন ধরেন আমরা এই দ্বিপাক্ষিক যৌথ নদীগুলো বা কমন রিভার্স গুলো নিয়ে আমরা কথা বলছি। ওইদিকে কিছুদিন আগে জানলাম যে চীন কিন্তু যমুনা, ব্রহ্মপুত্র নদীর উপর তারা বড় ধরনের একটা ব্যারেজ করবে। এখন সেটা যদি করে তার ইমপ্লিকেশন কি হবে, সেগুলো তো আমাদেরকে আঘাত করছে। আর আমরা তো বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমরা তো লোয়ার রাইপ এরিয়া, কাজে ওখান থেকে উপর থেকে পানি না আসলে সেটা আমরা বিপদগ্রস্ত হবো সবচেয়ে বেশি। এখানেও আমার ধারণা যে আমরা এই যে দুই দেশের প্রবাহমান নদীগুলো নিয়ে যখন কথা বলছি, সেটা নদীর পানি ব্যবহারের কথা বলছি, এর বাইরেও কিন্তু অন্যান্য ব্যবহার আছে এবং সেটা কিন্তু বিস্তৃত প্রেক্ষাপটে এখন আমাদেরকে চিন্তা যেতে হবে। তো আমি বলবো যে ভারত বাংলাদেশ সম্পর্কের এই পেন্ডিং ইস্যুগুলোও কিন্তু এখন আর দ্বিপাক্ষিক পর্যায়ে থাকছে না।
আমি আরো একটা বলি আপনাকে, যেমন ধরুন আমরা নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আমদানি রপ্তানিতে আগ্রহী, এবং এই ক্ষেত্রে ভারতের সহযোগিতা আমাদের প্রয়োজন, এবং এটা নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে, কিন্তু এটা নিয়ে আমার ধারণা আমরা এখন কাজ করার জায়গায় বোধহয় এসে যাচ্ছি, এবং সেই জায়গাটা আমরা কিভাবে যেতে পারি সেটা কিন্তু আমাদের ভাবনা এখন আসা দরকার, কারণ এখনকার প্রয়োজন আমাদের সেই দিকে নির্দেশ করছে। এবার আসেন আপনি যে আমাদের পরিকাঠামোগত যেটা হলদিয়া এবং হলদিবাড়ি এবং আমাদের চিলাহাটির মধ্যে যোগাযোগ, এটা ইতিবাচক, নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু কথা হলো এটা কি যথেষ্ট? এই যে সীমান্ত এলাকাগুলো, আমি রেল লাইন চালু করলাম, স্টেশন থেকে এক স্টেশন থেকে ছেড়ে আরেক স্টেশনে যাবে, ওই স্টেশনের আশপাশের জনগণের জীবনমান উন্নয়নের জন্য আমি কি কাজ করছি? এখানে কি আমরা এই অঞ্চলে আমরা কি ইচ্ছা করলে ভাবতে পারি না যে একটা যৌথ বা দুই দেশের সীমান্ত বরাবর একটা অর্থনৈতিক অঞ্চল তার কারণে যেতে পারে না? এবং সেটা যদি হয় তাহলে কিন্তু দেখবেন আপনি যোগাযোগটা অনেক বেশি মাল্টিপ্লায়ার হিসাবে কাজ করবে। এখন আমাদেরকে সেই জায়গায় ধন্যবাদ জনাব হুমায়ুন কবির। তার মানে আরো অনেক কিছুই রয়েছে যেটি আলোচনায় আসা উচিত, আপনার বক্তব্য থেকে অনেকটা স্পষ্ট। আমি ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনার কাছেও আসলে নিশ্চয়ই তাৎপর্য, আপনিও আপনার পর্যালোচনা থেকে বলবেন যেই বিষয়গুলো আগের থেকে আলোচনা শুরু জনাব হুমায়ুন কবিরও বলছিলেন যে চলমান সম্পর্কটাই যৌথ বিবৃতিতে সেটি উঠে আসছে, নেতৃত্বের আস্থার কথা বলা হচ্ছে। জনগণের জায়গা থেকে জনগণের আসলে আস্থার জায়গাটা কতটা এই মুহূর্তে রয়েছে, যেটি শমশের মবিন চৌধুরী বলছিলেন ভারতের গণমাধ্যমে সেভাবে গুরুত্ব পাচ্ছে না। আপনি কিভাবে মনে করছেন আসলে আমরা নেতৃত্বের পর্যায় থেকে যেভাবে সম্পর্কের কথা বলছে, জনগণও কি ঠিক সেভাবেই মূল্যায়ন করছে সম্পর্কের জায়গাটা দুই দেশের? ধন্যবাদ। মনে রাখতে হবে যে দুটো জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দিক থেকে আমি বলছি। একটা হলো যেটা হুমায়ুন ভাই বলতে চেষ্টা করেছিলেন যে মিটিংটা ভার্চুয়াল হয়েছে এই কারণে যেহেতু প্যান্ডেমিকটা এখনো আছে। এই যে প্যান্ডেমিকটা আছে এবং যেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে, অনেকেই অনেক নামকরণ করছে, সেটা হলো ভ্যাকসিনের ডিপ্লোমেসি বা ভ্যাকসিনের রাজনীতি। সেখানে আমাদের আশা থাকবে যে ভারত সেই ধরনের ডিপ্লোমেসি বা রাজনীতির মধ্যে যাবে না। ভারত নিজেও বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে গ্লোবাল কোঅপারেশনের বিশাল মানে যেটা খুব বড় প্রয়োজন, আমাদের আশা থাকবে যেহেতু আমেরিকায় একটা পরিবর্তন এসেছে ডোনাল্ড ট্রাম্প থেকে জো বাইডেনে, আমরা আশা করব যে জো বাইডেন WHO তে যাবেন, এবং WHO তে মানেই যাওয়াই তার মানে হচ্ছে একটা গ্লোবাল কোঅপারেশনে আসা, কারণ গ্লোবাল কোঅপারেশন ছাড়া এই ভ্যাকসিনটা প্রতিটি মানুষের কাছে যে যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু নিশ্চিত হবে না সহজে। সেই জায়গায় কিন্তু আমার মনে হয় গুরুত্বটা দিতে হবে। আমাদের মেইন এখন প্যান্ডেমিক, এবং এটাও মনে রাখতে হবে যে প্যান্ডেমিকটা যত ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত ল্যাক অফ গ্লোবাল কোঅপারেশন। আজকে যদি প্রি প্যান্ডেমিকের সময় যদি নেতৃত্ব বিভিন্ন দেশে আমেরিকা, ব্রিটেনে, ব্রাজিলে, বিভিন্ন দেশে যদি রাইট উইং ফোর্স যদি না থাকতো, যদি গ্লোবাল কোঅপারেশনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু এই প্যান্ডেমিক সামাল দেওয়া যায়। প্যান্ডেমিক কিন্তু আসবেই, ভবিষ্যতেও প্যান্ডেমিক আসবে, ভাইরাস মিউটেট করবেই, এটা কোনো এভাবেই মানুষ কিন্তু কো ইভলভ করে ভাইরাসের সাথে, এটা ব্ল্যাক সোয়ান না। এটা যদিও অনেক সময় লেগেছে, এবং মাঝে মাঝে মিউটেশনটা খারাপ হবে, এবং অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে মিউটেশন কিন্তু ভালো হয়। তো সেই জায়গায় আমার মনে হয় একটা গ্লোবাল কোঅপারেশনের বিষয়টা যেহেতু চোখে পড়লো না, তাতে আমার মনে হয় না জনগণের খুব একটা লাভ হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা যেটা নিয়ে আমার মনে হয় শমশের ভাই বলেছেন, হুমায়ুন ভাই বলেছেন, সেটা হলো আমাদের জন্য বড় বিষয় প্যান্ডেমিক তো বটেই, তারপরেই হলো রোহিঙ্গার বিষয়। সেখানে যেটা আমরা দেখছি, ভারতের তারা বরাবরই বলছেন যে হ্যাঁ আমরা রিপ্যাট্রিয়েশন সাপোর্ট করছি ইত্যাদি, কিন্তু যখনই আন্তর্জাতিক পর্যায়ে যখন ভোটাভুটি হয় তখন আমরা দেখি যে ভারত অ্যাবসেন্ট থাকেন। এই যে ভারত অ্যাবসেন্ট থাকছেন, এটা কিন্তু মিয়ানমারকে উৎসাহী করে, এবং অনেকটা খুবই একটা বড় ধরনের কন্ট্রাডিকশন। সেটা হলো যেই ভারত চীনের সাথে রীতিমতো এখন তো লড়াই করছে এবং রীতিমতো এটা নিয়ে তারা অস্থির, অথচ মিয়ানমারে ভারত, চীন
দুজনেই কিন্তু একসাথে, সেই জায়গায় একটা পরিবর্তন আনা এবং ভারতকে স্পষ্টত বোঝা দরকার যে আজকে এই যে যেটা শামসু ভাই শুরু করলেন যে ডিসেম্বর মাসে আসা, 16 ডিসেম্বরের পরের দিন আসা, মনে রাখতে হবে 71-এ ভারত দাঁড়িয়েছিল আমাদের পাশে, যেহেতু একটা জেনোসাইড হয়েছিল আমরা সেটাই ভাববো, আমরা কখনো ভাববো না যে তার জাতীয় স্বার্থের জন্য এসেছিল, যে একটা জেনোসাইড হয়েছিল। এবার ওই একই জেনোসাইড কিন্তু আমরা দেখছি মিয়ানমারে, কিন্তু সেই ভারত কিন্তু জেনোসাইডের ব্যাপারে একেবারে বলতে গেলে নিশ্চুপ, এমনকি রোহিঙ্গা শব্দ তারা ব্যবহার করেন না অফিসিয়াল ডকুমেন্টে, যেখানে আইসিজে তার প্রভিশনাল জাজমেন্টে বলছে যে তারা রোহিঙ্গা। সেই জায়গায় আমরা একটা পরিবর্তন চাবো, তাহলে আমি মনে করি যে জনগণের যে প্রত্যাশা, এবং এটা শুধু বাংলাদেশের জনগণের না, এটা রোহিঙ্গা জনগণ, একটা বিশাল গোষ্ঠী, মনে রাখতে হবে এটা ভুটানের চেয়েও বড়। আজকে ভুটানের সাথে ট্রানজিটের কথা বলা হচ্ছে, ভুটানের চেয়ে বড় একটা পপুলেশন কিন্তু বাংলাদেশে আছে। ভুটানের পপুলেশন 8 লাখের নিচে, বাংলাদেশে রোহিঙ্গা 11 লাখ। আমরা আশা করব যে 11 লাখের কানেক্টিভিটির কথা বলবে, 11 লাখ যেন আবার বড় আকারে তার কি বলা হয় নাগরিক হওয়ার যে দাবিটা সেটা নিয়ে সে আরাকানে যাবে, সেই যে কানেক্টিভিটি সেটার উপরে বোঝার দরকার আছে। আমি সেই জন্য বলছি যে জনগণের দিক থেকে আমি মনে করি না যে এটাকে ধারাবাহিকতা নিবে। এটা আজকে হয়তো কিছু আলোচনা হচ্ছে, আগামীকাল আর এটা খবরেও থাকবে না, কিন্তু এটা যদি বারবার এরকম যদি হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মানুষের এই সামিটের ব্যাপারে উৎসাহ থাকবে না। যার জন্য আমি খুব একটা অবাক হচ্ছি না যে ভারতের, যেটা শামসু ভাই না হুমায়ুন ভাই বললেন যে সেখানে কোনো নিউজ না, আমি মনে করি যে ভারতের জনগণ মনে ছেড়ে দিয়েছে এই সামিটের আশা। তারা মনে হয় আরো আমাদের চেয়ে অভিজ্ঞতা তাদের বেশি, আমাদেরও তাই হবে যে একদিন দেখা যাবে যে এটা 3rd বা 4th নিউজ হিসাবে চলে আসলো, হয়তো সেদিন অমীমাংসিত থাকতে থাকতে যার জন্য আমাদের করণীয় অনেক সময় মনে হওয়াটাও অস্বাভাবিক হবে না। জি, আমি শমশের মুবিন চৌধুরী, আপনি যেখানে বলছিলেন এবং ডক্টর ইমতিয়াজ যেটি বললেন, রোহিঙ্গা গুরুত্বপূর্ণ এবং রোহিঙ্গার বিষয়ে ভারতের যে অবস্থানটা, আপনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী সীমাবদ্ধতার জায়গাটা জানেন বলেই হয়তো প্রত্যাশার জায়গা। আমরা জানতে চাই সীমাবদ্ধতাটা কি। আমরা ভারতকে অস্থায়ী কমিটি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদের জন্য ভারতকে সমর্থন করলাম, কিন্তু যেটি ডক্টর ইমতিয়াজও বলছিলেন 2017 থেকে প্রতিবারই যখন রোহিঙ্গাদের বিষয়ে, রোহিঙ্গা সংকট নিয়ে তৃতীয় কমিটি, জাতিসংঘের তৃতীয় কমিটিতে প্রস্তাব ওঠে, ভারত নীরব থাকে, ভোটদানে বিরত থাকে। বাংলাদেশের স্বার্থে তো ভোট দেয় না। কি সীমাবদ্ধতা? সেটা সীমাবদ্ধতা না, সেটা ভারতের নীতি। এটা নীতির বহিঃপ্রকাশ। নীতিটা হচ্ছে তারা ভূ রাজনীতিকে দেখছে এখানে। এটাই দুঃখজনক বিষয় আমাদের জন্য বা রোহিঙ্গাদের জন্য, যে এখানে মানবতার থেকে ভূ রাজনীতি বড় প্রাধান্য পাচ্ছে। এটাই রোহিঙ্গাদের জন্য একটা বিরাট বিশাল ধরনের হতাশার একটা জায়গা, যে আমরা এখানে ভুক্তভোগী, আমাদের উপর নির্যাতন, নিপীড়ন, সকল ধরনের নিগৃহীত আমরা একটা জনগোষ্ঠী, আমাদেরকে নিধন করার একটা সুপরিকল্পিত প্রচেষ্টা মিয়ানমার সরকারের। সেখানে মানবতার পক্ষে ভারত দাঁড়াচ্ছে না, চীন তো দাঁড়াচ্ছে না, আমরা আগের থেকেই জানি। তো সেখানে আমাদের বোধহয় হতাশাটা একটু বেশি। এই জন্য আমি মনে করি যে এবার মাননীয় প্রধানমন্ত্রী খুব একটা জোর দিয়ে বলেননি। তিনি বলেছেন ভারত অস্থায়ী সদস্য পদে আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। তবে হুমায়ুন কবির ভালো করে বলতে পারবেন যে অস্থায়ী সদস্যদের মানে ক্ষমতা কিন্তু অত্যন্ত সীমিত। ভিটো পাওয়ার কিন্তু শুধু স্থায়ী সদস্যদের আছে, এবং এই ভিটো পাওয়ার কিন্তু চীনই বারবার তারা এটা প্রয়োগ করছে এই মিয়ানমারের ক্ষেত্রে, যেভাবে চীন করেছিল 1972-73 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের ক্ষেত্রে। তো সেখানে আমাদের মানে হতাশা অনেক বেশি। 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে জোরালো বক্তব্য রেখেছিলেন জাতিসংঘের সাধারণ সভায় এই মিয়ানমার এবং রোহিঙ্গার ক্ষেত্রে, সেটা কিন্তু দেখা যায় যে আজকালকে জাতিসংঘে খুব একটা আলাপ আলোচনা হয় না। এখানে জাতিসংঘকে দোষ দিয়ে লাভ নেই। জাতিসংঘের সিদ্ধান্ত কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল সদস্য রাষ্ট্রদের উপরে। সদস্য রাষ্ট্ররা যদি কোনো ধরনের গঠনমূলক বা কার্যকরী ভূমিকা পালন না করতে চায়, তাহলে ওই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি হবে না। সেটা আমাদের হতাশার জায়গা। তবে আমি মনে করি যে এবার মাননীয় প্রধানমন্ত্রী, আমি একটা বিরতি নিয়ে আসছি শেষ করে নিশ্চয়ই আলোচনাটা একটা মিনিট দিতে হবে যে উনি একটা নতুন বিষয় সামনে এনেছেন। সার্কের বিষয়টা উনি বারবার এবার উচ্চারিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
অর্থাৎ সার্কের একটা ভূমিকা রয়েছে বিশেষ করে এই মহামারী মোকাবেলার ক্ষেত্রে। উনি নতুন একটা প্রতিষ্ঠান অনেক ধন্যবাদ। একটা বিরতির পরে আমাদের ফিরতে হচ্ছে, বিরতির পরে ফিরছি আলোচনায়। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তো রয়েই গেছে, ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদিত রাজকাহনে। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি আগের অংশে যেমনটি বলছিলেন তারই ধারাবাহিকতা শমশের উদ্দিন চৌধুরীও বলছিলেন যে রোহিঙ্গা সংকটের জায়গায় প্রত্যাশার জায়গাটা প্রধানমন্ত্রী বাস্তবতা অনুভব করেই খুব একটা সেই বিষয়ে জোর দেননি, বাস্তবতাটা বুঝতে পারছেন। একই রকম ভাবে যদি আমরা তিস্তা চুক্তির কথা বলি, বৈঠকের আগের দিন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বিষয়টি তাদের প্রতিশ্রুতির সম্মানের উপর ছেড়ে দিয়েছি, কারণ বন্ধু রাষ্ট্র হিসেবে সবসময় ইস্যুটি তুলে আমরা তাদের অস্বস্তির মধ্যে ফেলতে চাই না। মানে সবকিছুই কি এরকম আমরা একটু একটু করে ছেড়েই দিচ্ছি যে অমীমাংসিত বিষয়গুলো আছে? ডক্টর ইমতিয়াজ, তিস্তার বিষয়টা আমার মনে হয় বাংলাদেশ একটা সমাধান পেয়ে গেছে। এটা অনেকটা নদীকে বোঝার ব্যাপার আছে, এবং কত পরিমাণ পানি থাকে কোন সময় কোন মৌসুমে, এবং অনেকেরই হয়তো ধারণা যে নদীর সব পানিটা বুঝি একেবারে হিমালয় থেকে আসে। ওটা কিন্তু না। হিমালয় থেকে আসে 18%, যদি ওটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু 80% কিন্তু বৃষ্টির পানি। এবং এই পানিটাকে ধরে রাখার একটা টেকনোলজিও তৈরি হয়েছে। এবং তিস্তার ব্যাপারে যেহেতু বাংলাদেশ বহু বছর চেষ্টা করেছে এবং ভালোভাবে বুঝতে পেরেছে যে এটা সম্ভব না। যেই পরিমাণে পানিটা আমাদের প্রয়োজন সেটা ভারত দিবে না। ভারত এই তার কি বলা হয় ডোমেস্টিক রাজনীতি বারবার নিয়ে কথা বলবে। সেই হিসাবে চীনের সাথে যেই লোনের যেটা চিন্তা করা হচ্ছে এবং সেই হিসাবে তিস্তা পানি রাখার যে ব্যবস্থা করা হচ্ছে উন্নয়ন, আমি মনে করি যে ভবিষ্যৎ সেখানেই। আমাদের মনে রাখতে হবে যে মানুষ কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভ, এবং যখন সে বাধা পায় তার ক্রিয়েটিভিটি কিন্তু বেড়ে যায়। এবং আমি মনে করি যে এটা একটা রাইট ডিরেকশন। যদি আমরা সাফল্য হই, এখানে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু যেটা হবে, ভারত যতটুক তার লেভারেজ ছিল, যতটুক তার সম্পর্ক উন্নয়নের যে বিষয়গুলো ছিল, তাতে কিন্তু আরো কমে যাবে। সেটা অলরেডি কিছুটা কিন্তু কমে গেছে। তো বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আমি মনে করি যে তিস্তা নিয়ে যে নতুন চিন্তা ভাবনা করা হয়েছে এটা রাইট ডিরেকশনে, এবং সেগুলো সব নদীগুলি সম্ভব। মানে আমরা কিন্তু ব্লেসড, সাংঘাতিক ভাবে ব্লেসড। আমরা যদি বৃষ্টির যে পানিটা আসে, বা বিশেষ করে আমাদের বৃষ্টির মৌসুমে যে পানিটা, বর্ষার মৌসুমে যে পানিটা থাকে, সেটার রাখার যে টেকনোলজি, সেটাকে যদি আমরা বড় আকারে ব্যবহার করতে পারি, এবং সেটা না করার কোনো কারণ নেই, তাহলে কিন্তু আমার মনে হয় সম্ভব। এখানে খুব এক লাইন তাড়াতাড়ি বলে ফেলছি, আমি না বলে পারছি না। সেটা হলো যে আমরা এই পানির যে ভাগাভাগির বিষয়, ওটাও আমার মনে হয় আজকালকার যারা ক্রিটিক্যাল হাইড্রোলজিস্ট তারাও ভালো করে জানে যে এটা ঠিক না। কারণ পানির মধ্যে বেশ কতগুলো জিনিস থাকে যেটা ভাগাভাগি করা যায় না। তার মধ্যে সেডিমেন্ট একটা জিনিস, এটা ভাগাভাগি কখনো হয় না। সেই জিনিসটা একটু মনে রাখতে হবে। এনার্জি একটা বিষয় থাকে, সেটাও ভাগাভাগি করা যায় না। এমনকি আর একটা যেটা বিষয় বায়োডাইভার্সিটি, সেটাও ভাগাভাগি করা যায় না। তো এই যে ধারণা যেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, আমার মনে হয় যে তিস্তার ভবিষ্যতে হয়তো আমরা আর এটা নিয়ে আলোচনা করা প্রয়োজনীয় হবে না। কিন্তু যেটা হবে, এর ইম্প্যাক্ট বড় আকারে ওই যে রাজনৈতিক সম্পর্কের যে ব্যাপারটা, সেখানে কিন্তু আর এটা গুরুত্ব থাকবে না। আমি মনে করি যে ভারতের এটা ভালোভাবে চিন্তা করা উচিত যে তারা এটাকে ঠিক করছে কিনা। নিশ্চয়ই ভারতের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করতে না পেরে চীন এখন সেখানে সহযোগিতা করছে, তাদের মধ্যে আবার একটা মানে যুদ্ধাবস্থা আছে, নিশ্চয়ই একটা বার্তার জায়গাতে আছে। জনাব হুমায়ুন কবির, আপনার কাছ থেকেও একটু যদি আপনি ওই বিষয় একটু সংক্ষেপে বলেন। আর একটা বিষয় একটু যেতে চাই, খুব সময় তো পাবো না পরের অংশে, যদি প্রশ্নটা একবারই করে ফেলি, সীমান্ত হত্যা নিয়েও একটু আপনার কাছ থেকে জানতে চাই। এটি আর একটা খুবই ভয়ঙ্কর বিষয়। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে বন্ধুত্বে কলঙ্ক সীমান্ত হত্যা। কেন বন্ধু দেশের দুই বন্ধু দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বিশ্বে এটির আসলে এখানে সীমাবদ্ধতা কোথায় ভারতের?
আমি একটু ধন্যবাদ আপনাকে। আমি আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে এই সমস্যাটা সমাধানের জন্য যে সৃজনশীলতা আমাদের দুদিকেই থাকা দরকার, সেটা আমরা দেখাতে পারছি না। কারণ হলো যে আমরা এতে রাগ করছি, মন খারাপ করছি, লোক মারা যাচ্ছে সীমান্তে, এবং সেটা মারা যাওয়ার পেছনে কিছু কিছু কারণ আছে, যে কারণগুলি হয়তো বাস্তব ক্ষেত্রে সত্যি সত্যি কিছু একটা কানেকশন খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু সীমান্তে, দুই দেশের সীমান্তে ভারত বাংলাদেশে বর্ডার গাইডলাইন্স আছে 1975, সেখানে আপনি এই ধরনের গোলযোগ বা এই ধরনের নিয়ম অনিয়মগুলোকে ডিল করবার যথেষ্ট পরিমাণে ব্যবস্থা আছে। কিন্তু সেইখানেও কিন্তু এই লোকগুলো মারা যাচ্ছে, এবং এই মারা যাচ্ছে কখন? যখন ওই দেশের প্রধানমন্ত্রীরা সর্বোচ্চ পর্যায়ে তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছে। এখন দুটো বিষয় হতে পারে, যে তারা যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতিটা শুধুমাত্র আমাদেরকে বোঝাবার জন্য, বাস্তব অর্থে তারা সেখানে সেটাকে প্রায়োগিক জায়গায় নিয়ে যান, অথবা সীমান্তে যারা কাজ করেন তারা তাদের নির্দেশনাটাকে মানেন। তবে ভারত একটা রাষ্ট্র যে জায়গায় নির্দেশনা মানবে না, এটা আমার কাছে খুব বোধগম্য মনে হয়। কাজেই সেখানে একটা কিছু একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা জটিলতা আছে। আর আমি যেটা বলতে চাই, যেহেতু আমি এই দক্ষিণ এশিয়াতে কাজ করেছি, আমার অভিজ্ঞতা যেটা বলে যে এই সমস্যাগুলোকে আপনি যদি সমস্যার সূত্রগুলো যদি দূরীভূত না করতে পারেন, তাহলে এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। সেটা যেভাবেই আপনি ব্যাখ্যা করেন, এগুলো ঘটতে থাকবে, এবং এতে করে দুই দেশের সম্পর্কের মধ্যে, যেটা আপনি বললেন, কলঙ্ক, মানুষের মন খারাপ, মানুষের সম্পর্কে নানান ধরনের নেতিবাচক ধারণা তৈরি করে। এবং আমরা অন্য জায়গায় আজকেই কথা বলছিলাম, অ্যাম্বাসেডর শামসুর চৌধুরী স্যার বলছিলেন, আমিও বলি এটা, যে সম্পর্ক দুই দেশের মধ্যে, দুই দেশের সরকারের মধ্যে এবং দুই দেশের মানুষের মধ্যে, এই তিনটা স্তরে যদি না হয়, তাহলে কিন্তু সম্পর্ক টেকসই হয় না। তো কাজেই মানুষ যদি অন্য দেশ সম্পর্কে সঠিক ধারণা না থাকে, ইতিবাচক ধারণা না থাকে, দুই দেশের সরকারের মধ্যে আপনি যত এগ্রিমেন্ট করেন, যত কিছু করেন, আলটিমেটলি কিন্তু এটা খুব বেশি টেকসই হয় না। তো কাজেই যেখানে মানুষ এগুলোকে খারাপ ভাবে দেখছে, এটাকে জরুরি ভাবে অ্যাড্রেস করা প্রয়োজন। এবং আমি নিশ্চয়ই জনাব হুমায়ুন কবির পরের অংশে মানুষ কিভাবে দেখছে সেই জায়গাটি আরেকটু জানতে চাইবো। জনাব শমশের মুবিন চৌধুরী, সীমান্ত হত্যার জায়গায় যেটি জনাব হুমায়ুন কবির বলছেন যে ভারত শুধু প্রতিশ্রুতি দিচ্ছে শুধু বোঝানোর জন্য, আমরাও কি বিষয়টা বোঝানোর জন্য তারা বলছে, আমরাও কি একরকম বুঝে যাচ্ছি? আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন ভারতের একতরফা দোষ না, বাংলাদেশের দুষ্টু ব্যবসায়ীরা অবৈধভাবে যাচ্ছে, বর্ডারের ভেতরে যাচ্ছে, অনেক ভেতরে যাচ্ছে, বন্দুক বোমা নিয়ে প্রবেশ করছে, ফলে তারা বাধ্য হয়ে গুলি করছে, তারা ভয় পেয়ে বাধ্য হয়ে গুলি করছে। মানে একটা যৌক্তিকতা তো পেয়েই যাচ্ছি গুলি করবার, আমাদেরই তো দোষ তাহলে সব। সত্যি কথা বলতে পররাষ্ট্রমন্ত্রী, আমি এই বক্তব্য দেখিনি, যদি বলে থাকেন তাহলে আমি বিস্মিত এই কারণে যে আমি মানে ভারতের পক্ষে কিছুটা সাফাই গাওয়াই হলো আর কি, মানে হত্যার পক্ষে একটা সাফাই দেওয়া হলো। এই যুক্তি ভারতের তরফ থেকে বারবারই দেওয়া হয় যে এরা নিরীহ ব্যক্তি নয়, নির্দোষ ব্যক্তি নয়, এদের দোষ রয়েছে। দেখেন, আন্তর্জাতিক আইন বলেন, সব যা কিছুই বলেন, অপরাধীদের বিচার করার একটা প্রক্রিয়া রয়েছে আইনি ভাবে। গুলি করে হত্যা করা, ক্রস ফায়ারের মতো এই ধরনের কিন্তু এটা আইন বহির্ভূত হত্যা। আমি শ্রীলঙ্কায় 4 বছর বাংলাদেশ হাইকমিশনার ছিলাম, এবং পরে আমি এটা দেখেছি যে শ্রীলঙ্কান মৎস্যজীবীরা প্রায়শই ভারতের সমুদ্র সীমা পার হয়ে ভারত অঞ্চলে এসে তারা মাছ ধরেন, এবং একইভাবে ভারতের মৎস্যজীবীরা সীমান্ত সমুদ্র অতিক্রম করে এখানে করেন। উভয় ক্ষেত্রে কিন্তু এই জেলেদেরকে গ্রেফতার করা হয়, হত্যা করা হয় না, তাদের নৌকা সহ গ্রেফতার করা হয়, এবং তারপরে দুই সরকারের পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে তাদের নিজের দেশে প্রত্যাবাসন করা হয়। কিন্তু দেখা যাচ্ছে এরা যদি দোষী হয়েও থাকে, এর মানে এই না যে আপনি তাদের হত্যা করে ফেলবেন। নিশ্চয়ই আরো এটাকে আরো অন্যভাবে মোকাবেলা করার বা এটাকে এই প্রশ্নটাকে করার মানে সমাধান বের করার উপায় রয়েছে। তাদেরকে গ্রেফতার করেন, তারা যদি আইন ভঙ্গ করে থাকে তাদেরকে গ্রেফতার করেন, তারপরে হয় প্রত্যাবাসন করবেন, না হলে তাদেরকে আপনি নিজের দেশে জেলে পড়বেন। এখন নেপাল ভারত তো সীমান্ত এলাকা রয়েছে, ওখানে চোরাচালান
কারবার অনেকদিন চলছে। হুমায়ুন কবির তো নেপালে চাকরিও করেছেন, উনি জানেন যে নেপালের এই সীমান্ত এলাকায় ভারতের সাথে চোরাচালান কারবারি মানে দীর্ঘদিনের। তো সেখানে কিন্তু শোনা যায় না যে নেপালি কোন নাগরিককে ভারতের বিএসএফ ওখানে হত্যা করে গুলি করেছে। বাংলাদেশের একদম ক্ষেত্রে স্পষ্ট, একটা বিরতিতে যেতে হবে, কিন্তু হয়ে থাকে। বিরতির পরে নিশ্চয়ই এখান থেকে আসবো যে নেপালের সাথে হচ্ছে, শ্রীলঙ্কার সাথে আছে, সব সীমান্তে হচ্ছে, বাংলাদেশের সাথে কেন হচ্ছে না, সবচেয়ে নাকি আমরা বেশি বন্ধু? এই প্রশ্নটা তো আসেই। একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর ইমতিয়াজ, যেই প্রসঙ্গটিতে ছিলাম, সীমান্ত হত্যা, আমাদের দর্শকরাও কিন্তু সেটিতে উদ্বেগ জানাচ্ছে। আমি যদি অন্তত দুটি বলি, মাওলানা ইলিয়াস হারুন বলছেন ভারত যে বিজয়ের দিনে লাশ উপহার দিল তার কি হলো, লালমনিরহাটে সেই যুবক হত্যার কথা বলছেন বিএসএফ এর গুলিতে। আতিকুল ইসলাম বলছেন ভারত বাংলাদেশের সীমান্ত হত্যা ছাড়া আর কিছু দেয় নাই। এরকম মুকিত আহমেদ অবশ্যই এটার জন্য চোরা কারবারিকে দায়ী করছেন। এই হচ্ছে আমাদের দর্শকদের প্রতিক্রিয়ার একটা অংশ আপনাকে জানালাম। আপনি আসলে কি বলবেন? নরেন্দ্র মোদী বলছেন এই বৈঠকে যে এখন নন লিথাল বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হবে না, এমন কথা তো আমরা 2011 সাল থেকে চুক্তিতে জানি। এখন আসলে কতটা আস্থা রাখবো? আসলে পুরো জিনিসটা কিন্তু ভারতের আভ্যন্তরীণ একটা বিষয়। কেন বলছি, যেই কিলিংটা হচ্ছে, যেটা শামসুর ভাই বলতে চেষ্টা করেছিলেন, সেটা হলো একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অ্যাবসলিউটলি আনলফুল কিলিং অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেই জায়গায় যাওয়াটা প্রয়োজন। মানে ইটস ভেরি আনফর্চুনেট যে ভারতে এত নাম করা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে, বিশাল তার মিডিয়ার কি বলা হয় নাম করা জার্নালিস্ট আছে, তার বিশেষ করে এই ধরনের কি বলা হয় কর্মকাণ্ডের জন্য অ্যাক্টিভিস্ট আছে। কিন্তু এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর এই বিষয়টা কিন্তু হয়তো আমাদের দিক থেকেও একটা কি বলা হয় এক ধরনের লিমিটেশনস আছে, যেটা বড় আকারে ছিল, আমাদের মিডিয়া তারা দেখতে পারতো না। কিন্তু এটাকে মেইন স্ট্রিম করা দরকার। এটা সমাধান কিন্তু ভারতেরই করতে হবে, ভারতের জনগণকে করতে হবে। ভারতের জনগণ যখন তার সরকারের উপর যখন প্রেসার দিবে, বা তার জুডিশিয়ারি যখন প্রেসার দিবে যে এটা আসলে একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এটা ভারতের সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, তখন সমাধানটা হবে। এটা আমার কথা। কারণ হচ্ছে যে এটাকে নিয়ে তারা ওই যেই রিয়েলিজমের পলিটিক্স যেটাকে আমরা বলি, একটা স্টেট সেন্ট্রিক সিকিউরিটি দিয়ে তারা সাজাচ্ছে। এটা যেটা শামসুর ভাই বলার চেষ্টা করেছিলেন যে হ্যাঁ হতে পারে যে সে বর্ডার ক্রস করেছে, আমি মেনে নিচ্ছি। হতে পারে সে স্মাগলার। যতক্ষণ সে আর্ম না থাকে, কোনোভাবে ভারতের যে আইনগুলো আছে সে আইনে কোনোভাবে তাকে মারার কোনো মানে কোনো নেই। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা আমরা বললে এটাকে আমার মনে হয় না এটা সমাধান হবে। এটা ভারতের জনগণ, ভারতের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। ডক্টর ইমতিয়াজ, ভারতের জনগণের জায়গায়, সেই জনগণের জায়গায় শামসুর কবির চৌধুরী, আপনার কাছে আগেও প্রশ্ন, আপনি আগেও বলছিলেন যে আসলে মানে পুরো আলোচনা জুড়ে জনগণের মধ্যে সম্পর্কের জায়গাটা গুরুত্ব পাচ্ছিল। একটু জানতে চাই, আপনি বলছিলেন প্রথম অংশে যে ভারতের গণমাধ্যমে এই বৈঠকটার বিষয়ে গুরুত্ব পেল না, তেমনি বিরতির মধ্যে আপনারা যখন কথা বলছিলেন তখনও বলছিলেন যে বিজয় দিবসের সেলিব্রেশনটা সেটিও কলকাতার গণমাধ্যমে একদমই গুরুত্ব শেষের দিকে কোনো মানে গুরুত্ব পেল না। সেটি জনগণের মধ্যে গুরুত্বটা কি কমে যাচ্ছে? কি বলবেন? না, কমে যাচ্ছে কথা আমি বলবো না। কমে যখন কমবে কখন? যখন একটা জায়গায় থাকবে, সেই জায়গায় না পৌঁছে তো সেখান থেকে কমবে কোথায়? আমার ব্যাপারটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিন্তু শুধু সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা জনগণকে স্পর্শ করতে হবে। জনগণকে যতদিন স্পর্শ না, জনগণকে স্পর্শ করার ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করবে গণমাধ্যম। এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, গণমাধ্যমের ভারত আরো বেশি ভাবে আনার বিষয়। ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, ওনার যে সম্প্রতিকালে একটা বই বেরিয়েছে, অত্যন্ত ভালো একটা বই, খুব সুন্দর লেখা একটা বই, ইন্ডিয়া ওয়ে, সেখানে উনি বলেছেন যে 1971 ভারতের সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক ভূমিকা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় একটি অর্জন। সেই সম্মান দিয়ে উনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা লিখেছেন 1900 জয়শঙ্করের বইতে। সেটার কিন্তু মাঠ পর্যায়ে আমরা সেই অর্থে বাস্তবায়ন বা কার্যকরী কোনো ভূমিকা দেখছি না ভারতের জনগণের মনে।
তারা মনে করছে যে এটি ইন্ডো পাকিস্তান ওয়ার, এটা হয়ে গেছে। কিন্তু এখানে আপনাদেরও একটা ভূমিকা রয়েছে, মানে মিডিয়া টু মিডিয়া আপনার সম্পর্কটা আপনারা কেন দৃঢ় করতে পারছেন না? শুধু বাংলাদেশের জনগণের মধ্যে কেন আপনাদের মিডিয়ার ভূমিকাটা সীমাবদ্ধ রয়েছে? আমার বিষয়টা হচ্ছে যে ভারতের বাংলাদেশের জনগণ মনে করছে হ্যাঁ ভালো সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক, যোগাযোগ হচ্ছে, কানেক্টিভিটি বাড়ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু দ্বিপাক্ষিক কানেক্টিভিটি নয়, আঞ্চলিক কানেক্টিভিটির কথা নিয়ে বলেছেন, যে যেই মহাপথ যেটা ভারত বাংলাদেশ, ভারত মিয়ানমার, থাইল্যান্ড করে সেখানে বাংলাদেশ অন্তর্ভুক্ত হতে চায়। তো এটা দ্বিপাক্ষিকের বাইরেও নিয়ে গেছেন, ভালো কথা, খুবই সুন্দরভাবে বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সে তার চাইতে বড় কথা, জনগণ মনে করবে আমি তো তিস্তা নদী পেলাম না, আমি তিস্তার পানি পেলাম না, আমার মনু নদী বলেন আর ধরলা বলেন, অন্য নদী বলেন, সেগুলো কোন নদীর কি হবে সেটাও আমি জানি না। এতদিন পরে যৌথ নদী কমিশন বৈঠক বসে মন্ত্রী পর্যায়ে অত্যন্ত ইতিবাচক একটা সিদ্ধান্ত, কারণ এই যৌথ নদী কমিশনটাকে নিষ্ক্রিয় আগামী করা মাসে বসবে বলে একটা ধারণা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ শামসুর রবি চৌধুরী, খুব শুনতে পারছি না। শেষ অংশে জনাব হুমায়ুন কবির, একদমই শেষ বক্তব্য। আমি একটু ভিন্নভাবে দেখবো জিনিসটাকে। সেটা হচ্ছে যে ভারতের অভ্যন্তরে ভারত তার নিজস্ব ন্যারেটিভ, রাজনৈতিক ন্যারেটিভ বলেন, তার কূটনৈতিক অবস্থান বলেন, সেগুলো তারা তাদের মতো করে সাজান। আমরা যেহেতু ভারতের প্রতিবেশী, আমি মনে করি যে আমাদেরও কিছু কূটনৈতিক উদ্যোগের প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, আমরা ধরেন এখন যে সৃজনশীলতা দরকার, সেটাকে পাবলিক ডিপ্লোমেসি বলি আমরা, এটাকে ডিজিটাল ডিপ্লোমেসি বলেন, আপনি প্রাইভেট সেক্টরের সাথে এনগেজ হওয়া বলেন, ইত্যাদি অনেক বিষয় কিন্তু নতুন ভাবে আমাদের চিন্তা করতে হবে। কারণ আমার কাজটা কিন্তু অন্যরা করে দেবে না। তো কাজে আমার স্বার্থকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাকেই কিন্তু উদ্যোগটা নিতে হবে। এবং সেই জায়গায় আমি যেমন ভারতের কাছে প্রত্যাশা করছি, আমার দিক থেকেও আমি মনে করি যে সেই প্রত্যাশার জায়গাগুলোকে একটা সমন্বিত জায়গায় আনবার জন্য আমার দিক থেকে উদ্যোগ থাকতে হবে। এবং বিভিন্ন জায়গায় ধরেন মাদ্রাজে, তামিলনাড়ুতে আমাদের হাই কমিশন হয়েছে, আমাদের গুয়াহাটিতে হয়েছে। শুধু হাই কমিশনের অংশ হলেই কিন্তু হবে না, রিচ আউটটা করতে হবে ওদের সামাজিক। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, অনেক ধন্যবাদ শামসুর রবিন চৌধুরী এবং ডক্টর ইমতিয়াজ, আপনাদের তিনজনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।